সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের আজকে সেকেন্ড সেমিস্টারের যে তোমাদের বাংলার যে নুন কবিতাটা আছে সেই কবিতা নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমত ইংরেজিগুলো কেন এখনো ধরিনি, আমি প্রথমে একটু বাংলা এগিয়ে রাখতে চাইছি, কেন বাংলা না প্রথম দিকে সবাই পড়তে চায়, তারপরে সব লেজি হয়ে যায়। তো ইংরেজি ধরে একদম মানে একের পর এক শেষ করতে করতে যাব। এবং নোটস এর প্রোভাইড করার ব্যাপার আছে, তো নোটস গুলো তোমাদেরকে সময় মতো যতটা দেওয়া সম্ভব আমি দিয়ে দেবো। তার জন্য তোমাদের কারোর চিন্তার প্রয়োজন নেই। অবশ্যই ভিডিওস গুলো শেয়ার করবে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, যাদের মনে হচ্ছে তোমার যে তাদেরকে শেয়ার করা যায়, এরকম যারা আছে তাদের। অফলাইন ব্যাচ থেকে ফিরে বেশ খানিকটা রাত হয়ে যায়, একটু টায়ার্ডও হয়ে যায়। সারাদিন প্রায় 5টা থেকে 6টা ব্যাচ থাকে। তো সেই সমস্ত ব্যাচ পড়িয়ে তারপরে অনলাইনে আসি, ইউটিউবে ভিডিওস করতে আসি খানিকটা শখের জন্য, এবং তোমাদের কমেন্টস, তোমাদের ভালোবাসা, তোমাদের আহ ভালোবাসার টানেই আসি। আমার অফলাইন স্টুডেন্ট যারা আছে তারাও ভিডিওস দেখে অনেক সময় রিভিশন করে নেয়। তো আজকের আমরা যে কবিতাটা পড়বো সেই কবিতাটার নাম হচ্ছে সেকেন্ড সেমিস্টার যারা 11-এ রয়েছে তাদের একটা কবিতা। তোমাদের 3টে কবিতা আছে, একটা ভাব সম্মেলন, একটা লালন ফকিরের গান, আর একটা হচ্ছে নুন। তো 3টে কবিতা থেকে তোমাদের 3টে প্রশ্ন আসবে। তো সেই 3টে প্রশ্নের মধ্যে তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে। দুটো কবিতা তাহলে খুব ভালো করে পড়া দরকার, কিন্তু কোন দুটো পড়বো তাই জন্য 3টেই খুব ভালো করে পড়তে হবে। অতএব আর গল্প তোমাদের যেটা রয়েছে ছুটি এবং জেলে নিরাপত্তা আবিষ্কার, সেগুলো আমরা লাইন বাই লাইন টেক্সচুয়াল পড়বো। আগে টেক্সটটাকে বিষয়বস্তু যদি বুঝি তাহলে কিন্তু কবিতা বুঝতে খুব সুবিধা হবে। আর শুধু তাই নয়, নোটস কিভাবে লিখবো, কিভাবে আমি কোশ্চেন, আমার কি অ্যাপ্রোচ হবে উত্তর দেওয়ার জন্য, এটা কিন্তু ম্যাটার করে। মাধ্যমিকে তোমরা যে অ্যাপ্রোচে অ্যান্সার করেছো, 11 বা 12-এ কিন্তু বাংলা, ইংরেজি, যে কোনো ধরনের যে সাবজেক্টস আছে, যাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি রয়েছে, তারা কিন্তু মানে আর্টস বেসড সাবজেক্ট যেগুলো কোর আর্টস, সেইগুলো কিন্তু সেইভাবে উত্তর দিলে হবে না, যে ধাঁচে মাধ্যমিক করে এসেছি। একটু অ্যাডভান্স, একটু কোটেশনস, একটু লেখার মধ্যে সৌন্দর্য, শব্দ চয়নে একটু গুরুত্ব দেয় ইত্যাদি জিনিস দরকার। তো জয় গোস্বামীর এই কবিতাটা আজকে পড়বো আমি। তোমাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই। ভিডিও একটু লেন্দি হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। অবশ্যই যাদের প্রয়োজন আছে তারা সময় বার করে নিশ্চয়ই দেখবে, এবং চেষ্টা করবে আমার পড়ানোর পরে পরেই তুমি যেন এটা পড়ে ফেলো প্লিজ। তাহলে সদ্য সদ্য পড়া হয়ে যাবে। শুধু ভিডিওস দেখলে তারপরে ভুলে গেলে এতে কোনো কাজ আসলো না। আহ, যতটা সম্ভব পড়ে রাখবে। তোমাদের হাতে খুবই সংক্ষিপ্ত সময় রয়েছে, মাত্র 4 মাস। যদি তোমাদের পরীক্ষার তারিখ যদি এক্সটেন্ড না করে, ফেব্রুয়ারি 12 তারিখের পরিবর্তে মার্চে যদি করে, আমার মতে সেটাই ভালো হতো। জানি না, হাই লেভেলের ব্যাপার স্যাপার, সেগুলো সরকার পক্ষ ভালো বুঝবেন, বোর্ড ভালো বুঝবেন। তো আমরা শুরু করছি কবিতাটা পড়ানো। প্রথমে কবিতাটার বিষয়গুলোকে জানতে আমাদেরকে অবশ্যই একটুখানি সাহায্য নিতে হবে। জয় গোস্বামীর বিষয়ে জানতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার কতগুলো পড়বো কবি সম্পর্কে। আমি তোমাদেরকে বলছি, কবি সম্পর্কে তোমরা যখন পড়বে তখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু আছে অতটুকুই খুব ভালো করে পড়বে। সেটা কিন্তু অনেকটা অনেকটা তোমাদের কাজে চলে আসবে। এই যে পাঠ্য পরিচয় যেটা রয়েছে, এই পাঠ্য পরিচয়ের এই পোর্শনটাই তোমরা খুব ভালো করে পড়বে কাইন্ডলি। তাহলে কিন্তু তোমাদের সাফিসিয়েন্ট, এখানে যা আছে সাফিসিয়েন্ট, পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট, কবি সম্পর্কে লেখার জন্য সাফিসিয়েন্ট। যাই হোক, আমরা পড়ায় চলে যাই। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্ক্রিনটাতে লক্ষ্য রাখবে সবাই ভালো করে। জয় গোস্বামী আধুনিক কবি, এটা মনে রাখতে হবে, জয় গোস্বামী আধুনিক কবি। তাই আধুনিক কবিতার মধ্যে আধুনিক কবি আমরা বলতে পারি ঊনবিংশ শতকের যে সমস্ত কবি রয়েছেন তাদেরকে আমরা আধুনিক কবি বলি। ঊনবিংশ বা ঊনবিংশ শতকের পরে বিংশ শতকের কবি যাদেরকে আমরা বলছি, তাদের মধ্যে আমরা জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায়, নীলেন্দ্র চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, লিভিং লেজেন্ডস, হ্যাঁ, তারপরে সাহিত্যিকদের মধ্যে প্রচ্যুত গুপ্ত ইত্যাদি যারা রয়েছেন, হ্যাঁ, তো শঙ্খ ঘোষ, আরো অনেক অনেক রয়েছে, আমি সবার নাম তো বলতে পারছি না। নবনীতা দেবসেন সদ্য সদ্য মারা গেলেন। তো তাদের মধ্যে বেশ অন্যতম, বেশ পরিচিত হচ্ছেন জয় গোস্বামী। তার কবিতা চর্চা পাঠকের কাছে অত্যন্ত প্রিয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়, এবং তার সপরিবার রানাঘাটে তারা বাস করতেন ইত্যাদি। রানাঘাটেই তার প্রাথমিক শিক্ষা হয় ইত্যাদি, আরো ইনফরমেশন আছে, দেখে নিতে পারো। 19 বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখেন, এবং একসঙ্গে 3টি ম্যাগাজিনে সেটা ছাপা হয়। তার একাধিক কবিতা রয়েছে, যেগুলোর মধ্যে কাব্যগ্রন্থ প্রত্নজীব, আলিয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, ভুতুম বাগান। তোমাদের এই কবিতাটা ভুতুম বাগান থেকে নেওয়া হয়েছে, বানানটা মনে রাখবে।
ভুতুম ভগবান ঘুমিয়েছে, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, গোল্লা পাগলি তোমার সঙ্গে, এটা একসঙ্গে হবে, পাগলি তোমার সঙ্গে, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা ও স্বপ্ন প্রভৃতি। এছাড়াও তার অনেক পুরস্কার তিনি পেয়েছেন, অনেক সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। তার লেখার মধ্যে খুব কণ্ঠস্বর, একেবারে নিজস্ব কণ্ঠস্বর এবং মানুষের প্রাণের আকুতি, সমাজ বাস্তবতা, মানুষের রোজ নামচার জিনিস, রোজকার সমস্যা, রোজকার দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেগুলো কিন্তু ধরা পড়ে। তার লেখার এটাই অন্যতম বৈশিষ্ট্য, একেবারে জীবন্ত হয়ে ওঠে, অথচ পাঠক খুব সহজে সেই লেখার সঙ্গে নিজেকে অ্যাটাচ করতে পারে। দেখো, তাহলে আজকের যে কবিতাটা আমরা আলোচনা করব, নুন, সেই নুন কবিতাটার হচ্ছে তার ভুতুম ভগবান। এখানে বানানটা পুরো ভুলই আছে, এটা হবে ভয়হস্যু তয়স্যু মো ভুতুম। আমি এক হাতে রেখে লিখছি যেহেতু, সেই জন্য একটু লেখাটা খারাপ হচ্ছে। ভগবান এই গ্রন্থের কবিতা, অর্থাৎ কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থের 5 সংখ্যক কবিতা, 5 নম্বর কবিতা হচ্ছে এটা। নামকরণ ইত্যাদি তোমরা ভালো বই থেকে পড়ে নেবে, আমি কয়েকটা বই তোমাদের রেকমেন্ড করছি, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ, সেই বইগুলো একটু দেখো। আমরা মূল কবিতায় চলে যাই। আচ্ছা, এই যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1988, ভুতুম ভগবান। এটুকু মনে রাখলেই হবে। আর এর পঞ্চম কবিতা হচ্ছে নুন কবিতা। চল পড়া যাক। মূল কবিতাটা একটু অন্যরকম ভাবে আছে, আমি একটু এইভাবে লিখেছি, দেখে নেবে, তোমাদের টেক্সট একটু অন্যরকম ভাবে ডিটিপি করেছে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এটাই কিন্তু প্রকৃতভাবে মূল টেক্সট এইভাবেই আছে, তোমাদের টেক্সট একটু অন্যরকম ভাবে দিয়েছে। তাহলে দেখো, এই আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন, মনে রাখবে, আমরা বলতে তিনি বুঝিয়েছেন নিম্নবিত্ত শ্রেণী, অর্থাৎ দরিদ্র শ্রেণী। তো এই দরিদ্র শ্রেণীরা বলছে আমরা অল্পেই খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড় কিসের প্রতীক ভাই? সাধারণ ভাত কাপড় হলো সামান্যতম চাহিদা, আর ভালো ভাষায় বলতে পারি ন্যূনতম যে চাহিদা, সেই মানে স্বাভাবিক জীবনযাপনের জন্য যে স্বাভাবিক চাহিদা, সেই চাহিদার কথা বলা হয়েছে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। বলছে আমাদের দিন কোনোভাবে চলে যায় অসুখে ধার দেনাতে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই যে অসুখে ধার দেনাতে, দেখো যেহেতু নিম্নবিত্ত এর কথা বলছি, এখানে একটা জিনিস বুঝতে হবে যে মানুষ, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের কোনো ক্রমে দিন গুজারা হয়, সেই মানুষগুলোর গচ্ছিত ধন থাকে না, গচ্ছিত অর্থ সম্পদ থাকে না। তাই হঠাৎ যখন তাদের কোনো অসুখ বা ইত্যাদি হয়, তারা কিন্তু ধার দেনা করে বা বেচে কিনেই কিন্তু চিকিৎসা করে। তাই এই অসুখে ধার দেনাতে সেই হতদরিদ্র ছেঁড়া গামছা সেলাই করে পড়ার মতো অবস্থার কথা বোঝাতেই এই লাইনটার অবতারণা করা হয়েছে। তারপরে রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে, তাহলে গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা। কেনই বা তারা গাঁজা খায়? দেখো, মানুষ নিজের দুঃখ, নিজের ব্যর্থতা, নিজের সাংসারিক জীবনের যে বার্ডেন, যে যন্ত্রণা, সেই বিষাদের মধ্যে থেকে বেরোনোর জন্য নেশার আশ্রয় নেয়। যদিও সেটা দুর্বলতার লক্ষণ, নেশা মানুষকে কোনোদিনই বিপদে বা সমস্যা থেকে বাইরে রাখতে পারে না। সমস্যার সঙ্গে মোকাবেলা করাটাই জীবনের একমাত্র এবং প্রধানতম কর্তব্য। কিন্তু এখানে এই যে দরিদ্র পরিবার, এরা গঞ্জিকাতে টান দেয়, অর্থাৎ গাঁজা খায়, অর্থাৎ নেশা করে, কি করে, যাতে করে এরা ভুলে থাকতে পারে এদের দারিদ্রতার যে নির্মম ব্যথা, যে অভাব, সাংসারিক জীবনের যে উচাটন, সাংসারিক জীবনের যে আহ, দুর্বলতা, দুশ্চিন্তা, সেই সমস্ত টানাপোড়েন গুলো থেকে যেন এরা বেরোতে পারে, এরা ভুলে থাকতে পারে। তার জন্যই কিন্তু এরা নেশার আশ্রয় নেয়, নেশার আশ্রয় নেয়। এইবারে দেখো,
তাহলে পরবর্তীতে এদের অবস্থা তো আমরা দুটো পংক্তিতে, দুটো স্তবকে জানলাম। এই যে স্তবক, সেখানে আমরা কি জানবো? সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। তাহলে দেখো, সুদিনও এদের মধ্যে আসে। কি আসে? সব দিন বাজার হয় না, কিন্তু যেদিন হয় সেদিন মাত্রা ছাড়া। কোনো কোনো দিন রোজগার হয়তো ভালো হয়ে যায়, সেই জন্য সেদিন একটু শখ পূরণের জন্য টাকা কোনোদিন একা আসে না। টাকা সঙ্গে করে অনেকগুলো হ্যাবিটস, অনেক অভ্যাস নিয়ে আসে। সচরাচর সেই অভ্যাসগুলো কুঅভ্যাস হয়। মানুষের মধ্যে টাকা থাকলে, অর্থ থাকলে, বৈভব থাকলে সৌন্দর্য বোধ বেড়ে যায়, রুচির বিকাশ হয়, ইত্যাদি হয়। হুম, এটা ওটা খেতে ইচ্ছা হয় ইত্যাদি। তাই বলছে যেদিন এদের অর্থ সম্ভব, অর্থ উপার্জন একটু হয়, সামান্য একটু বেশি হয় তুলনামূলকভাবে, সেদিন কিন্তু বাজার মাত্রা ছাড়া হয়। সব দিন হয় না, কোনো কোনো দিন এরকমও হয় অর্থের অভাবে হয় না, কিন্তু যেদিন অর্থ আগমন ঘটে বেশি মাত্রায়, সেদিন কিন্তু হয় মাত্রা ছাড়া, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত। আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা এখানে কি বুঝিয়েছে? আসলে এদের মধ্যে সৌন্দর্য বোধ বা সৌন্দর্য তৃষ্ণা, তাও কিন্তু বর্তমান। সেই জন্য গোলাপ চারা কিনে নিয়ে আসছে। কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে এরা অতটা বেশি সজাগ নয়, জানে না এই গোলাপ চারা কোথায় পুঁতবে। পরের লাইনে বলছে, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে? আসলে এই যে জিজ্ঞাসা চিহ্নগুলো দিয়েছে, এই জিজ্ঞাসা চিহ্ন থেকে অনিশ্চয়তার কথাটা আমরা বুঝতে পারছি। সে অনেক পরের কথা টান দিয়ে গঞ্জিকতে। তাই ভবিষ্যতের ভাবনা যখনই এদেরকে চিন্তিত করে তুলছে, তখনই আবার এরা সেই ভবিষ্যৎ ভাবনা থেকে মুখ লুকাতে নেশার আশ্রয় নিচ্ছে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। এই প্যারাটা পড়েছি আমরা, পড়া দরকার নেই। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তাহলে দারিদ্রতার যে ভয়াবহ রূপ, সেটা এই স্তবকটাতে আমরা দেখতে পাচ্ছি। কিরকম দেখো, দারিদ্রতার যে রূপ, ভয়াবহতা। দেখো, বলছে মাঝে মাঝে চলেও না দিন, এমন এমন অর্থ অভাব এদের মধ্যে আসে, এই মানুষগুলোর মধ্যে আসে, যে যে দিন গুজারান বা দিন অবসানের মতো সামান্যতম যে আহ প্রয়োজন, সেগুলো এরা মেটাতে পারে না। তাই সেই দিনগুলো এদের চলে না। সেদিন হয়তো বাড়ি ফিরি দুপুর রাতে। তাই হাড় ভাঙা খাটুনি খেটে এরা দুপুর রাতে, বেশ মাঝরাতে, অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়েও অধিক সময় পরিশ্রম করে ক্লান্ত শ্লান্ত দেহে বাড়ি ফেরে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা পথে। আর এই নিদারুণ পরিশ্রমে, কায় ক্লেশে পরিশ্রম করা এই মানুষগুলো ক্লান্ত হয়ে যখন দুবেলা দুমুঠো খেতে বসে, সেই সকালে রান্না করা ঠান্ডা ভাত খেতে বসে, তখন দেখে সামান্যতম যে প্রয়োজন নুন, সেই নুনটুকু এরা জোটাতে পারেনি এত পরিশ্রমের পরেও। ঠান্ডা ভাতে নুন ছাড়া, অর্থাৎ এই বিষাদ, তিক্ততাকে বোঝাচ্ছে। নুন কি এখানে শুধুই কি নুন? আরে ভাই, নুন তো কারোর থেকে একটু চেয়ে নিলে হতো। নুন এখানে একটা প্রতীকের কাজ করেছে। কিসের প্রতীক? অর্থাৎ ন্যূনতম যে প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, সেই প্রয়োজনকে মেটানোর যে সামর্থ্য এই মানুষগুলোর কাছে নেই, এই শ্রেণীগুলোর কাছে নেই। সেই জন্যই এই পংক্তিটার অবতারণা করা হয়েছে। তারপরে, রাগ চড়ে মাথায় আমার, আমি চড়ি তার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। মূল বানানগুলো এরকমই আছে, মূল কবিতা থেকে আমি পড়াচ্ছি। রাগ চড়ে আমার মাথায়, আমি তার মাথায় চড়ি। এই যে না পাওয়ার কারণে এরা কিন্তু মারাত্মকভাবে ক্ষিপ্র হয়ে যায়, রেগে যায়। তখন কি করে? বলছে রাগ যত না হয় তার থেকে আরো বেশি পরিমাণে রেগে যায়, আমি যেন রাগের মাথায় চড়ি। আর বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাড়ির দুই ভাই বেটা, বাবা, সবাই মিলে, সবাই সারা পাড়া মাথায় করি, অর্থাৎ তীব্র ঝগড়া, তীব্র উন্মত্ততার মধ্যে ফেটে পড়ি। করি তো কার তাতে কি? দেখো, পরের প্যারাতেই জাস্টিফাই করছে নিজেদের এই যে দোষ। হারাপাড়া মাথায় করে চিৎকার করে ভদ্রলোক তো আর ঝগড়া করে না। ম্যানারলেসনেস,
তো এই ম্যানারলেসনেসের জন্য এরা নিজেকে আবার জাস্টিফাই করছে কিভাবে, করি তো তার তাতে কি, বলছে যে ঝগড়া করি তার, কার তাতে কি, তাতে কিছু এসে যায় না, আমরা তো সামান্য লোক। কারণ কি, কেননা এরা সামান্য লোক, অর্থাৎ এই নিপীড়িত শ্রেণী যাদেরকে সমাজের সংখ্যার মধ্যে ধরা হয় না। আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। শেষের দুটো লাইন একেবারে মিনতি কাকুতি মিনতি করছে কি, যে কার কাছে মিনতি করছে, এই সমাজ অথবা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে, যে তাদের যে জীবনযাপনের সামান্যতম সংস্থান, অর্থাৎ তারা কোনো রকমে খেয়ে পরে অন্তত বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থাটুকু যেন সমাজের মধ্যে বর্তমান থাকে, সেই নিশ্চয়তাটুকু তাদের তারা যেন পায়, সেই মিনতি কিন্তু শেষ এই দুটো লাইনে করছে। তাহলে কবিতাটা তোমাদের কেমন লেগেছে আমি একটু জানতে চাই। 2 মার্কস। এখন তোমাদের যে পরীক্ষা হবে সেখানে 5 নম্বরের প্রশ্ন থাকবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন 2+3 অর্থাৎ 2+3 থাকে, 5 থাকবে। তো তাই 2 নম্বরের কিছু কোশ্চেন দেখা দরকার। আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলছি, তোমরা যে বইগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনের উপরে চেষ্টা করছি বইগুলো দিয়ে দেওয়ার। তুলসী প্রকাশনীর বই আছে, সাহিত্য পরিচয়। এছাড়াও রয়েছে ভালো বই বারিদ বরণ ঘোষ যিনি আছেন, প্রান্তিকের না পারুলের বই, ওদের বাংলা বই খুবই ভালো। আচ্ছা, এছাড়াও প্রান্তিকের বইটাও খুব ভালো। তাছাড়া ডক্টর অমল পাল তো আছেনই ছায়া প্রকাশনীর। এইগুলো দেখো, প্রথম দুটোই বেস্ট লেগেছে আমার। আরেকটা বই আছে আমার মাস্টারমশাই ডক্টর DM মল্লিকের বই, যদি দেখে রাখো, দীপঙ্কর মল্লিকের বই, দিশা প্রকাশনী থেকে বের হয়, খুব অসাধারণ লেখেন। যদি ওনার বই বার করে থাকেন 9-10 লেভেল পর্যন্ত আমি দেখেছি, আমার হাতে এসে পৌঁছায়নি এনিহাও, তো সেই বইটাও তোমরা দেখতে পারো যদি কারোর প্রয়োজন হয়। বুক ইন্ডিয়া সহমত বই বার করে। তো যাই হোক, দেখো, আমরা তো অল্পে খুশি, কোশ্চেনটা খুব সুন্দর। রাত্রে দু ভাই মিলে কেন গঞ্জিকাতে টান চলে যায়, চলে যায় দিন আমাদের, কিভাবে দিন চলে যায়, গোলাপ চারার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে, সব দিন কেন বাজার হয় না, আমি চড়ি, আমি আমি তার মাথায় চড়ি, কত কার মাথায় চড়ে, মাথায় চড়ার কারণ কি। আচ্ছা, আমরা তো সামান্য লোক, কিসের দাবি জানানো হয়েছে, এই কোশ্চেনগুলো একটু দেখো। আচ্ছা, কিভাবে দিন চলে যায়, রাত্রে দু ভাই মিলে গঞ্জিকা, এই কোন সত্য প্রকাশ করেছে, আমরা তো অল্পে খুশি, একই প্রশ্ন একটু একটু করে। উত্তরগুলো এখানেই আছে। এই আচরণকে ইঙ্গিত করেছে, দু ভাই শব্দের স্পষ্ট ব্যাখ্যা কবি দেননি, হতে পারে সহোদর বা অপর প্রসঙ্গ, বাপ বেটা দু ভাইয়ের উল্লেখও আছে। বাস্তবের যন্ত্রণা থেকে ভুলে থাকার জন্য নেশার ঘোরে আত্মনিমজ্জন করে, আর যন্ত্রণাক্লিষ্ট মানুষ জীবনের সামাজিক সম্পর্কগুলোর অবস্থানে এলোমেলো হয়ে যায়, এই ইঙ্গিত উল্লেখিত অংশে পাওয়া যায়। একেবারে সোজা স্ট্রিক্ট উত্তর 2 নম্বরের ক্ষেত্রে হবে। আমি কিছু বড় কোশ্চেনের স্যাম্পল তোমাদেরকে দিই, যেরকম হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর সেটা হলো শিল্প সার্থকতা। আমি যে কোশ্চেনগুলো বলছি কাইন্ডলি এই কোশ্চেনগুলো ভালো করে তৈরি করবে, ভালো বই যেগুলো আছে বললাম সব বইতে পেয়ে যাবে, ঠিক আছে। নির্মাণ শৈলী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, অবশ্যই অবশ্যই এই কোশ্চেন খুব ভালো করে দেখা যায়। আর অবশ্যই পয়েন্টস করে লিখবে, এই যে পয়েন্টস করে লিখেছি এইরকম পয়েন্টস করে করে লিখবে। আচ্ছা, শ্রেণী বৈষম্যের চিত্র, জীবন যন্ত্রণার চিত্র, যেরকম ভাবে বলবে সব কিন্তু এই কবিতার মধ্যে আছে। ভাত কাপড়ের লড়াই ও সৌন্দর্যবোধ, ওই যে গোলাপ ছাড়া কেনা আর ভাত কাপড়ের লড়াই অল্পতে খুশি হয়ে যায়, এই দুটো জায়গা কিন্তু হাইলাইট করতে হবে। আচ্ছা, এরকম আরো কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা আগে বই থেকে পড়ো, তারপরে তো আমি আছি। আচ্ছা, এই যে দু ভাই বলার কারণ কি, ফুল কি হবে তাতে, ফুলটা কিসের প্রতীক, খুব ভালো প্রশ্ন, কাইন্ডলি এই প্রশ্নগুলো দেখো, স্ক্রিনশট করে নিও একটু। আর দেখো না, একই লাইন, একাধিক লাইন তুলে একই প্রশ্ন আসে, তাই বাংলা কোশ্চেন একটু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, তাই কিন্তু এই যে মাঝে মাঝে দিন চলে না, দিন না চলার কারণ, এরকম পয়েন্টস করে করে লিখতে হবে, এরকম পয়েন্টস করে করে, তাহলে নাম্বারটা টোটালি আসবে। কিছু কোশ্চেন দেখো, এই যে আমরা তো সামান্য লোক, এরকম যখন থাকবে তখন প্রসঙ্গ, তারপরে সামান্য লোক কথার অর্থ, এরকম কোটেশন ব্যবহার করতে হবে, কালো কালি দিয়ে লিখবে এগুলো, ঠিক আছে। এছাড়া আরো কিছু কোশ্চেন আমি স্পেশালি তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে উৎস কি, তারপরে ভাত কাপড়ের ব্যবস্থা, এখানেও দেখো পয়েন্ট করে করে লেখা আছে,
একেবারে সুন্দর কাছে লবণের ব্যবস্থা হোক, উদ্বৃত্ত অংশের এই দাবি কতটা যুক্তিযুক্ত, রাষ্ট্র ব্যবস্থার কাছে যে দাবি করেছে, এরকম করে করে লিখবে। এই কোশ্চেনটা দি বেস্ট কোশ্চেন। যদি ভালো করে পড়ো তাহলে অন্য প্রসঙ্গগুলো টানতে হবে। দেখো, এই যে অন্নদামঙ্গল কাব্যের প্রসঙ্গ টানা হয়েছে, ঈশ্বরী পাটনি চরিত্র যে দেবী অন্নপূর্ণার কাছে যে মিনতি করেছিলেন, সেই জায়গাগুলো হুম একটু টেনে লিখতে হবে। তুমি যে জানো এটা জানাতে হবে। আমরা অল্পে খুশি পংশে জীবন যন্ত্রণার যে ছবি, ঠিক আছে, জীবন চিত্রের যে পরিচয় পাওয়া যায়, এরকম পয়েন্টস করে করে যদি লেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু বেস্ট অফ বেস্ট হয়। নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণার ছবি, দেখো এই কোশ্চেনের এই কোশ্চেন একই বেশ, তাহলে উত্তর একই হয়, আলাদা কিছু হয় না। এই জায়গাগুলো কিন্তু একটু একটু করে হাইলাইট করতে হবে। আমি থামিয়ে থামিয়ে বলছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো, যাদের প্রয়োজন মনে হবে তারাই নেবে আশা করবো। তো এই ছিল আজকে নুন কবিতার আলোচনা। একটু লেন্দি হয়ে গেল, একটু বেশি বলে ফেললাম হয়তো। অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি আরো কিছু হেল্প করতে পারি, আরো কিছু তোমাদের প্রয়োজন থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবে। আমি আপ্রাণ চেষ্টা করবো সেগুলো প্রোভাইড করার। ধন্যবাদ। সকলে ভালো থাকবে।